আজকে আমরা আলোচনা করব হোমিওস্টেসিস সম্বন্ধে। বাট এটা জানার আগে তোমরা কয়েকটা বেসিক জিনিস তোমরা দেখেছো হয়তো। দেখবে যে আমাদের নর্মাল ইন্টারনাল বডি টেম্পারেচার কত হয়? 98.6 ডিগ্রি ফারেনহাইট অর 37 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আমরা যখন দেখবে লেকচার থিয়েটারে ক্লাস করি, তাই তো, সেখানে টেম্পারেচার কত থাকে? 24 ডিগ্রি সেলসিয়াস। বা আমরা যখন আউটডোরে বেরোই সেখানে টেম্পারেচার অনেক হাই থাকে, অ্যারাউন্ড 40 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এই কম টেম্পারেচার বা বেশি টেম্পারেচার হলেও কিন্তু বডির টেম্পারেচার কিন্তু ফিক্সড থাকে। এটা তো নয় যে যখন আমরা এসিতে ক্লাস করছি তখন কি বডি টেম্পারেচার কমে যায়, সেটা তো হয় না। অর্থাৎ বডি টেম্পারেচার কিন্তু বডি একইভাবে মেনটেন করার চেষ্টা করে। অথবা আরেকটা এক্সাম্পল দিই, এটা হলো পিপলের সাইজ। বা অনেক সময় কি হয়, যখন অনেক ব্রাইট লাইট এসে পড়ে পিপলের উপর, কী হয় যে পিপলটা কনস্ট্রিক্টেড হয়ে যায় বা স্মলার হয়ে যায়। তাহলে সাইজ অফ দ্য পিপল অল্টার্ড হয় ইন রেসপন্স টু লাইট। তখন এই যে বিভিন্ন আমরা এছাড়া আরও অনেক কিছু জিনিস দেখতে পারি, যেমন হার্ট রেট, ব্লাড প্রেশার, ব্লাড লেভেল, সুগার, গ্লুকোজ এবং অক্সিজেন, এগুলো কী হয়? রেগুলেটেড অ্যান্ড মেনটেন উইদিন সার্টেন প্যারামিটার। ওকে, তাহলে এই যে বিভিন্ন প্যারামিটারগুলো রয়েছে সেটা একটা লেভেল, নর্মাল লেভেলের মধ্যেই কিন্তু থাকে। বেড়ে গেলে বা যদি কমে যায় তখন কি ওই বডি সেটাকে আবার আগের মতো মেনটেন করার চেষ্টা করে। এটাকেই বেসিক্যালি হোমিওস্টেসিস বলা হয়। বোঝা গেছে? বেসিক্সটা বলছি, এবং এটা ভিডিওটা বলতে বলতে আমি বলে দেবো এটা কিসের জন্য ইম্পর্টেন্ট। বেসিক্যালি হোমিওস্টেসিস তোমাদের ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, এখান থেকে শর্ট নোট এবং এক্সপ্লেন হয় আসে অ্যাজ এ হোমিওস্টেসিস, অ্যাজ এ শর্ট নোট আসতে পারে, আর এক্সপ্লেন হয় কী কী আসতে পারে সেটাও আমি বলে দেবো। তাহলে শুরু করার আগে জেনে নিই হোমিওসিস মানে কি। ওকে, হোমিওসিস মানে হলো সিমিলার, আর স্ট্যাসিস মানে হলো স্ট্যান্ডিং। তাহলে ডেফিনেশন তোমাদের প্রশ্ন করা হয়, ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট, এবং যেগুলো ডেফিনেশন সেগুলো কিন্তু ভালোভাবেই তোমাদের পড়তে হবে। কি বলছে? রিফার্স টু দ্য অ্যাবিলিটি অফ অ্যান অর্গানিজম টু মেনটেন কনসিস্টেন্ট ইন্টারনাল এনভায়রনমেন্ট অর স্টেডি স্টেট ইন রেসপন্স টু চেঞ্জিং ইন্টারনাল অর এক্সটার্নাল কন্ডিশন। ওকে, তাহলে এর কম্পোনেন্ট কি দেখা যাক। প্রথম যে কম্পোনেন্ট লাগবে সেটা হলো রিসেপ্টর। রিসেপ্টর কি হতে পারে? রিসেপ্টর ইজ দ্য বডি স্ট্রাকচার দ্যাট ডিটেক্ট চেঞ্জেস ইন ভেরিয়েবল। এই রিসেপ্টর কি হতে পারে? বেসিক্যালি রিসেপ্টর টিপিক্যালি কি বলছে, টিপিক্যালি কনসিস্ট অফ সেন্সারি নিউরন অর নার্ভ সেল। দিস নিউরন মে বি ইন দ্য স্কিন, ইন্টারনাল অর্গানে থাকতে পারে, অথবা কি হতে পারে স্পেশালাইজড যে অর্গানগুলো রয়েছে, ইয়ার, আই, টাং, নোজ, এগুলো সবই কিন্তু এক একটা রিসেপ্টর হতে পারে, বা এগুলো সবই কিন্তু অ্যাক্ট লাইক এ রিসেপ্টর। এবার তাহলে স্টিমুলাস কি? স্টিমুলাস কি? এ স্টিমুলাস ইজ এ চেঞ্জ ইন দ্য ভেরিয়েবল। এটা ফিজিক্যাল হতে পারে বা কেমিক্যালও হতে পারে, such as a change in light, temperature, chemical like glucose or oxygen level. তাহলে ধরে নিলাম এটা আমাদের রিসেপ্টর রয়েছে এবং এখানে একটা স্টিমুলাস। ধরো এখানে স্টিমুলাস কি হচ্ছে? এখানে হচ্ছে কোল্ড, এক্সেসিভ কোল্ড এখানে হলো একটা স্টিমুলাস। তাহলে কন্ট্রোল সেন্টার একটা থাকতে হবে, কম্পোনেন্ট অফ হোমিওস্ট্যাটিক সিস্টেম। The control center is the structure that interpret input from the receptor and initiate changes through the effector. অর্থাৎ রিসেপ্টর থেকে যে ইনপুট আসবে সেটা কোথায় আসবে? কন্ট্রোল সেন্টারে আসবে। কন্ট্রোল সেন্টার কি হতে পারে? ইট মে বি ব্রেন অর স্পাইনাল কর্ড অর মে বি অ্যান এন্ডোক্রিন গ্ল্যান্ড ইটসেলফ। তাহলে দেখো এটা হলো আমাদের কন্ট্রোল সেন্টার। এই পয়েন্টটা দেখো, ইম্পর্টেন্ট পয়েন্ট। দ্য কন্ট্রোল সেন্টার ইজ সামটাইমস অ্যাক্ট অ্যাজ দ্য রিসেপ্টর বিকজ ইট বোথ ডিটেক্ট দ্য স্টিমুলাস অ্যান্ড কজেস এ রেসপন্স টু রেগুলেট ইট। তার মানে অলওয়েজ নয় যে যেটা রিসেপ্টর অন্য অর্গান হবে, কন্ট্রোল সেন্টার আলাদা অর্গান হবে। যে কন্ট্রোল সেন্টার সেটাও অনেক সময় ওটাই রিসেপ্টর হিসেবে কাজ করবে। এক্সাম্পল, দ্য প্যানক্রিয়াস ডিটেক্ট অ্যান ইনক্রিজ ইন ব্লাড গ্লুকোজ। তার মানে কি? কন্ট্রোল রিসেপ্টর হিসেবে কাজ করলো। অ্যান্ড অলসো অ্যাক্ট এজ এ কন্ট্রোল সেন্টার বিকজ ইট রিলিজ দ্য হরমোন ইনসুলিন ইন রেসপন্স। তাহলে জানো ইফেক্টর। ইফেক্টর কোনটা? দ্য ইফেক্টর ইজ দ্য স্ট্রাকচার দ্যাট বিংস অ্যাবাউট দ্য চেঞ্জ টু অল্টার দ্য স্টিমুলাস। তাহলে এখানে এফেক্টর ধরলাম কী হতে পারে? মাসল হতে পারে, কোনো গ্ল্যান্ড হতে পারে। তাহলে আমরা কী জানলাম? কোনো হোমিওস্ট্যাটিক সিস্টেমে তিনটে কম্পোনেন্ট থাকবে, রিসেপ্টর, কন্ট্রোল সেন্টার, এফেক্টর, এবং তার সাথে স্টিমুলাস। অর্থাৎ টোটাল চারটে আমার কী থাকবে? কম্পোনেন্ট থাকবে হোমিওস্ট্যাটিক সিস্টেমের। বুঝতে পেরেছো? তাহলে কয়েকটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা দেখে নিই। আচ্ছা, এই যে হোমিওস্ট্যাটিক সিস্টেম হয় এটা দুটো ফিডব্যাকে হয়, একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক আর একটা হলো নেগেটিভ ফিডব্যাক। তাহলে প্রথমে আমরা নেগেটিভ ফিডব্যাকটা আলোচনা করে নিই। মোস্ট প্রসেস ইন দ্য বডি আর কন্ট্রোল বাই দ্য নেগেটিভ ফিডব্যাক। অর্থাৎ দুটো যদি আমরা কম্পেয়ার করি, বেশিরভাগ কিন্তু নেগেটিভ ফিডব্যাক দিয়েই আমাদের বডির হোমিওস্ট্যাটিকটা রেগুলেটেড হয়। দ্য রেজাল্টিং অ্যাকশন উইল অলওয়েজ বি ইন দ্য অপোজিট ডিরেকশন অফ দ্য স্টিমুলাস। খুব ইম্পর্টেন্ট, নেগেটিভ ফিডব্যাক মানে অপোজিট ডিরেকশনে হবে, নেগেটিভ হবে না। কিন্তু অপোজিট ডিরেকশনে হলেই মানে যে স্টিমুলাস
যে এলো, ওই স্টিমুলাসের অপোজিট যে এফেক্টটা হবে সেটাই তার মানেই হবে নেগেটিভ ফিডব্যাক। তাহলে এক্সাম্পল একটা দেখে নিই, টেম্পারেচার রেগুলেশন, কীভাবে নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে টেম্পারেচার রেগুলেটেড হয়। ধরো ওই যে তোমরা ক্লাস করছো কত 24 ডিগ্রি আর 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, যেটা বডি টেম্পারেচার কম। তাহলে এখানে স্টিমুলাস কি? কোল্ড এনভায়রনমেন্ট টেম্পারেচার লোয়ার বডি টেম্পারেচার টু বিলো নর্মাল। তাহলে এখানে কি যে কোল্ড টেম্পারেচার সেটা স্টিমুলাস হিসেবে কাজ করছে। তাহলে স্টিমুলাসের পর কী থাকবে? রিসেপ্টার থাকবে। সেন্সরি রিসেপ্টার ইন স্কিন ডিটেক্ট কোল্ড। রিসেপ্টার সেন্ড টেম্পারেচার ইনফরমেশন টু দ্য ব্রেন। তাহলে ব্রেন হচ্ছে এখন কন্ট্রোল সেন্টার। হাইপোথ্যালামাস অফ ব্রেন কম্পেয়ার সেন্সারি ইনপুট রিগার্ডিং টেম্পারেচার ডিক্রিজ টু নর্মাল সেট পয়েন্ট অফ 37 ডিগ্রি সেলসিয়াস। এবারে ব্রেনের কাছে তো সব ইনফরমেশন আছে, ব্রেন জানে নর্মাল বডি টেম্পারেচার কত বা সেট পয়েন্ট কত হলো 37 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে এরপর ব্রেন কী করবে? ওই 37 ডিগ্রি সেলসিয়াসটা মেনটেন করতে চাইবে বা কন্ট্রোল সেন্টার সেটা মেনটেন করতে চাইবে। তার জন্য কী করবে? ইট সেন্ড রেসপন্স টু দ্য এফেক্টার, এফেক্টারকে রেসপন্স দেবে। তাহলে এফেক্টার কী কী রয়েছে দেখো কি বলছে। প্রথম কথা, যে এফেক্টের রেসপন্স প্রথম যেটা হবে, ভেসো কনস্ট্রিকশন ডিক্রিজ হিট লস থ্রু স্কিন। তাহলে স্কিনে যে ভেসেলগুলো রয়েছে সেগুলোর ভেসো কনস্ট্রিকশন হবে। তাহলে কী হবে? হিট লস হবে, ব্লাড সাপ্লাইটা কমে যাবে। সোয়েট গ্ল্যান্ড বিকাম ইনঅ্যাক্টিভ। এবং আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, স্কেলিটাল মাসেল কন্ট্রাক্ট ইন রেপিটেটিভ সাইকেল, যেটাকে কী বলে? সিভারিং হয়, তাই না? কাঁপুনি দেয়, কাঁপুনি দিচ্ছে বলে স্কেলিটাল মাসেলটা কন্ট্রাক্ট হচ্ছে। কন্ট্রাক্ট মানে কী হবে? হিট জেনারেশন হচ্ছে। হিট জেনারেশন দরকার, কারণ কি? কোল্ড এনভায়রনমেন্ট ছিল। ওকে, তাহলে বডি টেম্পারেচারটা তো মেনটেন রাখতে হবে 37 ডিগ্রি সেলসিয়াসে। এবং এইভাবে কি হয়? বডি টেম্পারেচার রিটার্ন টু নর্মাল। তাহলে নেগেটিভ ফিডব্যাক কেন? কারণ টেম্পারেচার কমে যাচ্ছিল, এটা কি করলো? এই মেকানিজমের মাধ্যমে টেম্পারেচারটাকে বাড়িয়ে দিল, অর্থাৎ ঠিক অপোজিট ফাংশন হলো। এই জন্য এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। বোঝা গেছে? ওকে, তাহলে এখানে কী কী পার্ট ছিল আমরা যদি দেখে নিই। এখানে স্টিমুলাস কী ছিল? টেম্পারেচারটা ছিল স্টিমুলাস। রিসেপ্টার ছিল কি আমাদের? যে সেন্সরি রিসেপ্টার ছিল সেটা রিসেপ্টার। কন্ট্রোল সেন্টার এখানে ব্রেন বা হাইপোথ্যালামাস। অ্যান্ড এফেক্টার হিসেবে কাজ করেছে কি? স্কেলিটাল মাসেল এবং আদার যে আমার স্কিন। এই অবধি বোঝা গেছে। তাহলে যে কোনো ফিডব্যাকের আমরা 4টে পার্ট জানলাম, 1, 2, 3 এবং 4। ওকে, তাহলে আরেকটা নেক্সট স্লাইডে দেখে নিই। এইবার হচ্ছে তাহলে টেম্পারেচার রাইজেস অ্যাবাভ নর্মাল, যখন টেম্পারেচার বেড়ে যাচ্ছে তখন সেটা কীভাবে নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে আবার নর্মালে আসবে। ধরো বাইরে অ্যাক্টিভিটি করছো 40 ডিগ্রি সেলসিয়াস বা ফুটবল খেলছো, তাতে কী হয়? আমাদের বডি টেম্পারেচার তো বেড়ে যায়। তাহলে সেটা কীভাবে হবে দেখো। ভিগারাস এক্সারসাইজ অর হট এনভায়রনমেন্টাল টেম্পারেচার রেজ বডি টেম্পারেচার টু অ্যাবাভ নর্মাল। সেন্সারি রিসেপ্টার ইন স্কিন ডিটেক্ট হিট। ওকে, তাহলে এটা রিসেপ্টার হিসেবে কাজ করছে এবং এই যে টেম্পারেচার এটা হলো আমার স্টিমুলেটর। রিসেপ্টার সেন্ড টেম্পারেচার ইনফরমেশন টু দ্য ব্রেন। ওকে, তাহলে ব্রেনের কাছে ইনফরমেশন এসেছে। নাও হাইপোথ্যালামাস অফ ব্রেন কম্পেয়ার সেন্সারি ইনপুট রিগার্ডিং টেম্পারেচার ইনক্রিজ টু নর্মাল সেট পয়েন্ট অফ 37 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বডির কাছে ইনফরমেশন এসেছে যে 37 ডিগ্রি থেকে কিন্তু বডি টেম্পারেচার বেড়ে গেছে, যেটা কিন্তু সেট পয়েন্ট ছিল 37 ডিগ্রি সেলসিয়াস। সো সেন্ড রেসপন্স টু দ্য এফেক্টর অ্যাজ লাইক প্রিভিয়াস স্লাইড। কী হবে? ব্লাড ভেসেল ইন স্কিন ডাইলেট। ওকে, সো ডাইলেট হলে কী হবে? আমার টেম্পারেচারটা আস্তে আস্তে কমতে শুরু করবে এবং তার সাথে যেটা হয়, সোয়েট গ্ল্যান্ড সিক্রেট সোয়েট হুইচ ইফ এভাপোরেটেড উইল কোল দ্য স্কিন সারফেস। ওকে, তাহলে এখানে কী ছিল? এইভাবে কী হচ্ছে? বডি টেম্পারেচার রিটার্নস টু নর্মাল। তাহলে এখানে দেখো বডি টেম্পারেচার বেড়ে যাচ্ছিল এবং সেটা মেকানিজমের মাধ্যমে কী হলো? বডি টেম্পারেচার কমে গেল বা নর্মালে চলে এলো। তাহলে এই যে অপোজিট ডিরেকশন হলো, তার মানে এটা নেগেটিভ ফিডব্যাক। তাহলে এখানে দেখো এটা ছিল নেগেটিভ ফিডব্যাক এবং দ্য রেজাল্টিং অ্যাকশন উইল অলওয়েজ বি ইন দ্য অপোজিট ডিরেকশন, যেটা একটু আগে বললাম। তাহলে এখানে দেখেন স্টিমুলাস কী ছিল? টেম্পারেচার বেড়ে যাচ্ছিলো, এটা ছিল স্টিমুলাস। রিসেপ্টার কী ছিল? সেন্সারি রিসেপ্টার স্কিনে ছিল। কন্ট্রোল সেন্টার ব্রেন বা হাইপোথ্যালামাস এবং এফেক্টার কী ছিল? আমার স্কিন। ওকে, তাহলে আমরা নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে জানলাম কীভাবে হোমিওস্ট্যাটিক রেগুলেটেড হয়। চলো তাহলে নেক্সট স্লাইড জেনে নিই। তাহলে জানবো পজিটিভ ফিডব্যাক কী। দ্য স্টিমুলাস ইজ রিইনফোর্স টু কন্টিনিউ ইন দ্য সেম ডিরেকশন। খুব ইম্পর্টেন্ট। পজিটিভ ফিডব্যাক মানে যে স্টিমুলাসটা এসেছে, যে ইফেক্টারটা যেটা হবে সেটা কিন্তু সেম ডিরেকশনে থাকবে। চলো দেখে নিই একটা এক্সাম্পল দেখে নিই। বেবি সাকেলস অ্যাট ব্রেস্ট। তাহলে এখানে স্টিমুলাস হলো এই যে বেবি শাক করছে ব্রেস্টে, এটাই হলো স্টিমুলাস। ওকে, তাহলে রিসেপ্টার কি? রিসেপ্টার হচ্ছে সেন্সরি রিসেপ্টার ইন দ্য স্কিন অফ দ্য ব্রেস্ট ডিটেক্ট দ্য সাকলিং। তাহলে ব্রেস্টের যে স্কিনটা রয়েছে সেটা রিসেপ্টার হিসেবে কাজ করছে। তা রিসেপ্টার
হয়ে গেল, কাজ করে নিল, দেন কী হবে, সিগন্যাল পাঠাবে, সেন্ড ইম্পালস টু দ্য হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসের কাছে ইম্পালস এসেছে, নাও হাইপোথ্যালামাস সিগন্যাল পস্টেরিয়র পিটুইটারি টু রিলিজ অক্সিটোসিন। তাহলে কী হবে, এরপর অক্সিটোসিন রিলিজ হবে। এবার অক্সিটোসিন যদি রিলিজড হয় ডেফিনেটলি কী হবে, ইফেক্টার হলো আবার কি, ব্রেস্টের যে টিস্যুগুলো রয়েছে সেটাই ইফেক্টেড। ব্রেস্ট ইজ স্টিমুলেটেড টু ইজেক্ট ব্রেস্ট মিল্ক, তাহলে ব্রেস্ট মিল্ক এখন ইজেক্টেড হবে, ব্রেস্ট মিল্ক ইজ রিলিজড। ওকে, তাহলে এখানে আমরা কি দেখলাম, বেবি ফিড অ্যান্ড কন্টিনিউ সাকলিং পজিটিভ ফিডব্যাক। তার মানে কী হলো, ব্রেস্ট মিল্ক রিলিজ হলো, তাহলে যেই ব্রেস্ট মিল্ক রিলিজ হয়ে গেল কী হচ্ছে, বেবি তো আবার শাক করবে, কারণ কি ব্রেস্ট মিল্ক রিলিজ হয়েছে, বেবি কন্টিনিউ করতে থাকবে, তাহলে এই ফিডব্যাকটা কন্টিনিউ হতে থাকবে। তাহলে দেখো শুরুটা হয়েছিল কী হয়েছিল, বেবি শাক করতে শুরু করেছিল ব্রেস্ট মিল্ক। ওকে, এবং ফিডব্যাকে কী হলো দেখো, ব্রেস্ট মিল্কটা কিন্তু কন্টিনিউই রিলিজ হচ্ছে, অর্থাৎ বেবি যখন শাক করা শুরু হয়েছিল ব্রেস্ট মিল্ক রিলিজ হওয়া শুরু করেছিল। তারপরে দেখো এই ফিডব্যাকের মাধ্যমে কি হচ্ছে, এই ফিডব্যাকের মাধ্যমে আলটিমেট যে ব্রেস্ট মিল্ক কিন্তু সেটা কিন্তু ইনক্রিজ হয়েই যাচ্ছে, অর্থাৎ স্টিমুলাস যেটা দিয়ে শুরু হয়েছিল, স্টিমুলাস তার এফেক্টটাও কিন্তু সেমই হচ্ছে, বা এফেক্টরটাকে আরও বাড়িয়ে দিচ্ছে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এটাই হলো আমার পজিটিভ ফিডব্যাক, অর্থাৎ সেম ডিরেকশন হচ্ছে। চলো আরেকটা এক্সাম্পল দেখে নিই। তাহলে এখানে স্টিমুলাস কী ছিল, বেবি শাক করছিল, এটাই ছিল স্টিমুলাস, রিসেপ্টার ছিল কি, স্কিনটা ছিল রিসেপ্টার, কন্ট্রোল সেন্টার ছিল ব্রেন, এবং ইফেক্টার হলো ব্রেস্ট টিস্যু। ওকে, তাহলে পজিটিভ ফিডব্যাকের আরেকটা এক্সাম্পল আমরা জেনে নিই, পার্চুরেশন রিফ্লেক্স। পার্চুরেশন মানে কি, পার্চুরেশন মিনস দ্য প্রসেস অফ গিভিং বার্থ। এখানে স্টিমুলাস কি, ডিউরিং পার্চুরেশন দ্য হেড অফ দ্য ফিটাস প্রেসেস অন দ্য ইউটেরাইন সার্ভিক্স। তাহলে এটা যদি ইউটেরাস হয়, এটা ইউটেরাসের এই পার্টটা সার্ভিক্স, এই পার্টটা সার্ভিক্স অফ দ্য ইউটেরাস। তাহলে বেবি যখন ডেলিভারি হবে তখন কি হবে, হেডটা কি করবে, এই সার্ভিক্সটাকে প্রেস করবে। ওকে, তাহলে ডিউরিং পার্চুরেশন হেড অফ দ্য ফিটাস প্রেসেস দ্য ইউটেরাইন সার্ভিক্স। ওকে, তাহলে রিসেপ্টার কি, রিসেপ্টার হচ্ছে সার্ভিক্সে কিছু স্ট্রেচ রিসেপ্টার থাকে, স্ট্রেচ সেন্সিটিভ নার্ভ সেল ইন দ্য সার্ভিক্স, এটা কী হিসেবে কাজ করে, এটা রিসেপ্টার হিসেবে কাজ করে। ওকে, তার মানে এখানে কিছু স্ট্রেচ রিসেপ্টার রয়েছে সার্ভিক্সে। এই স্ট্রেচ রিসেপ্টার কি করবে, ইনপুটটা কোথায় সেন্ড করবে, সেন্ড ইম্পালস টু দ্য হাইপোথ্যালামাস। ওকে, তাহলে এখানে কন্ট্রোল সেন্টার কি এখন হাইপোথ্যালামাস, তার কাছে ইনফরমেশন এসেছে, কি ইনফরমেশন এসেছে, স্ট্রেচ সেন্সিটিভ, স্ট্রেচ যে সেন্সিটিভ সেই ইনপুটটা এসেছে। দেন হাইপোথ্যালামাস সিগন্যাল পস্টেরিয়র পিটুইটারি টু রিলিজ অক্সিটোসিন। তাহলে কী হবে, এরপর অক্সিটোসিন রিলিজ হবে। অক্সিটোসিন যদি রিলিজ হয়, অক্সিটোসিন কার উপর গিয়ে কাজ করবে, অক্সিডেশন গিয়ে অ্যাক্ট করবে যে মাসেলটা রয়েছে, যে মায়োমেট্রিয়াম যে লেয়ারগুলো রয়েছে তার উপরে গিয়ে কাজ করবে। ওকে, মাসেল ইন দ্য ওয়াল অফ দ্য ইউটেরাস কন্ট্রাক্ট মোর ফোর্সফুলি, কারণ কি অক্সিটোসিন এসে কাজ করেছে, অ্যাক্ট করেছে কার, মায়োমেট্রিয়ামের উপরে। তাহলে এই পার্টটা যদি এখন ফোর্সফুলি কন্ট্রাক্ট করে তাহলে কি হবে, বেবি আরও নিচের দিকে পুশ ডাউন হবে। তাহলে নিচের দিকে যদি পুশ ডাউন হয় তাহলে কী হবে বলো তো, নিচের দিকে যদি পুশ ডাউন হয় তাহলে কি এখানে যে সার্ভিক্সটা রয়েছে সেটা আরও স্ট্রেচড হবে। তাহলে স্ট্রেচড যদি হয় তাহলে কী হবে, রেসপন্স কোথায় যাবে, আবার স্ট্রেচ সেন্সিটিভ রিসেপ্টরে আসবে, সেখান থেকে রেসপন্স আবার কোথায় আসবে, হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাস আবার কি করবে, অক্সিটোসিন রিলিজ করবে, অক্সিটোসিন যত রিলিজ হবে আবার কি হবে, মাসেলটা স্ট্রেচড হবে, মাসেল স্ট্রেচড হলে কি বেবি আবার নিচের দিকে নামবে। তার মানে কি সার্ভিক্স যেটা রয়েছে, সার্ভিক্স আরও বেশি স্ট্রেচ হবে, সার্ভিক্সে স্ট্রেচ হলে কি হবে, আবার এই রেসপন্সটা কন্টিনিউ হতে থাকবে, এই সাইকেলটা কন্টিনিউ চলতে থাকবে। ওকে, তাহলে শুরু হয়েছিল যেখানে দেখো সার্ভিক্সে স্ট্রেচ হয়েছিল, বেবিটা পুশ ডাউন হয়েছিল, তাহলে ওই প্রসেসটাই কিন্তু কন্টিনিউ হয়ে যাচ্ছে। তাহলে যে স্টিমুলাস যেটা হয়েছিল সেটাকে যদি আবার বাড়িয়ে দেয় এফেক্টের হিসেবে, তাহলে সেটাই তো ছিল আমার পজিটিভ ফিডব্যাক। ওকে, দেখেন এখানে তাহলে কী হচ্ছে আমরা যদি জেনে নিই, সো বেবিস বডি স্ট্রেচ টু দ্য সার্ভিক্স মোর। এবং তাহলে এটা শেষ হবে কখন, পজিটিভ ফিডব্যাকটা কখন শেষ হবে, দ্য বার্থ অফ দ্য বেবি ডিক্রিজ স্ট্রেচিং অফ দ্য সার্ভিক্স অ্যান্ড ব্রেকিং অফ দ্যাট সাইকেল। বেবিটা যদি বার্থ হয়ে যায় তাহলে তো আর সার্ভিক্সে কী হচ্ছে, কোনো তো স্ট্রেচ আর পড়ছে না, তাহলে কি তখন এই রেসপন্সটা বন্ধ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা জানলাম পজিটিভ ফিডব্যাক এবং নেগেটিভ ফিডব্যাক সম্বন্ধে। ওকে, নেক্সট ভিডিওতে হোমিওস্টেসিসের পার্ট 2টা সম্বন্ধে আলোচনা করব। ওকে, চলো, থ্যাংক ইউ।